প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের 153 পৃষ্ঠার যে বৃত্তস্থ কোণ রয়েছে এখান থেকে আমরা আজকে শুরু করছি। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে। তো এখানে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণের বিষয়টা। আর এর পরবর্তী পার্টে আমরা হচ্ছে যে 154 পৃষ্ঠায় কেন্দ্রস্থ কোণটা পরের পার্টে পড়বো। তো বৃত্তস্থ কোণের বিষয়টা দেখো। তো সাদা ককশিটে পেন্সিল কম্পাস দিয়ে একটা বৃত্ত এঁকে নাও। বৃত্তটির কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো। এবার কাঠি দুটি এমন ভাবে ককশিটে বসাও যেন এদের এক মাথা সি বিন্দুতে বৃত্তের উপর একত্রে এবং অপর মাথা দুটি বৃত্তের উপর এ এবং বি বিন্দুতে থাকে। অর্থাৎ সিম্পলি একটা আমরা বৃত্ত এঁকে, খাতায় বৃত্ত এঁকে আমরা জিনিসটা দেখাবো যে এই যে একটা কাঠি, এই যে একটা কাঠি, হ্যাঁ, দুইটা কাঠির প্রান্ত বিন্দু দেখো সি বিন্দুতে আছে, বৃত্তের উপর মানে হচ্ছে বৃত্তের পরিধির উপরে। আর অপর মাথা দুটো একটা আছে এ বিন্দুতে আর একটা আছে বি বিন্দুতে। তো ওকে, লক্ষ্য করো এডিবি চাপের বিপরীত পাশে, হ্যাঁ, তো চাপ সম্পর্কে তোমাদের আগে এখানে একটা ধারণা নিতে হবে, যেটা আমরা আগের পাঠে দেখিয়েছি। হ্যাঁ, তো এরকম যদি আমরা দেখো একটা বৃত্ত আঁকি, তো ধরো একটা যখনই আমরা জ্যা আঁকবো, জ্যা মানে হচ্ছে পরিধির যে কোনো দুটা বিন্দু যখন আমরা সংযোগ করি এটাকে বলা হয় জ্যা। ধরো এটা আমরা এ বি একটা জ্যা নাম দিলাম। হ্যাঁ, এই জ্যাটা আঁকার সাথে সাথে দেখো এই বৃত্তের যে পরিধিটা আছে, গোলাকার ক্ষেত্রটা, এটা দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে এই যে এতটুকু অংশ, এইটা, আর একটা হচ্ছে এই যে এইখান থেকে ধরে এই যে এতটুকু অংশ। তো এই যে এই জিনিসগুলোকে, অর্থাৎ এইখান থেকে এই যে পুরোটা ঘুরে যে এই পর্যন্ত আসলো, এটা একটা চাপ। আর এইখানে এই যে এই অংশটা, এটা একটা চাপ। তো চাপ আমরা পড়েছি দুই প্রকার, হ্যাঁ, যেটা ছোট চাপ সেটাকে বলা হয় হচ্ছে উপচাপ, উপচাপ। আর এই যে এই পাশের চাপটা দেখো বড়, হ্যাঁ, এটাকে বলা হয় অধিচাপ, অধিচাপ। আর যখনই একটা বৃত্ত ব্যাস দিয়ে বিভক্ত হয়, অর্থাৎ ব্যাস মানে কিন্তু কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যায়, এটা একটা জ্যা, হ্যাঁ, তখন কিন্তু এই যে এই পাশের এই চাপটা আর এই যে এই চাপটা সমান হয়, কেননা বৃত্তের ব্যাস একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করে। তো যাই হোক, আমরা এখন এটা দেখো একটা বৃত্ত এঁকে জিনিসটা তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো যে কোনো একটা মাপে আমরা ফার্স্ট টাইম একটা বৃত্ত এঁকে নিচ্ছি। আসলে আমাদের উপরে ক্যামেরা থাকার কারণে ছবি আঁকতে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, এই ধরে নিলাম বৃত্তটা আসলে একটু কম্পাসটা নড়ে গেছে। এইভাবে আমরা একটা যে কোনো মাপে বৃত্ত এঁকে নিচ্ছি। ওকে, এখন এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, যেটাকে আমরা ও নামকরণ করলাম। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আসলে পেন্সিলের দাগগুলো ভিডিওতে ভালো আসে না, এটা একটা সমস্যা। আমরা আরেকবার একটু দাগটা দিই। যাই হোক, এটা হচ্ছে আমাদের সেই বৃত্তটা। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে বলা হচ্ছিল যে দুটো কাঠি আমরা প্লেস করব। ধরো এইখানে আমরা একটা এ বিন্দু নিলাম, আর এই পাশে আমরা একটা এই বরাবর ধরো একটা বি বিন্দু নিলাম। তো একটা কাঠি যদি আমরা এইভাবে রাখি বৃত্তটার উপর, ধরো এইভাবে একটা কাঠি বসালাম, হ্যাঁ, আর একটা কাঠি আবার ওইখানেই ওই যে উপরে যে বিন্দুটা ছিল এইখানে এক মাথায় রাখলাম, এটা ধরো সি নাম দিলাম। আর এটা একটা কাঠি, এটা একটা কাঠি। তো এক্ষেত্রে এই যে কোণটা তৈরি হলো, হ্যাঁ, এই কোণটা দেখো, এই যে নিচে আমরা এইখানে যদি একটা ডি বিন্দু রাখি, তাহলে এই যে এটা কিন্তু আমাদের একটা চাপ। হ্যাঁ, তো এই যে আমাদের যে চাপটা তৈরি হয়েছে, যে চাপটার নাম হচ্ছে এডিবি। তো এই চাপটা আমরা দেখতেই পাচ্ছি যে এই যে এই পাশে যে চাপটা আছে, অর্থাৎ এসিবি মানে পরিধির এই যে অংশটা, এটা কিন্তু একটা বড় চাপ, এটা যেহেতু ছোট, তো এই ছোট চাপটাকে বলা হবে উপচাপ। আর এই পাশে যে এসিবি চাপটা আছে, হ্যাঁ, এই চাপটাকে আমরা বলবো অধিচাপ। তো যাই হোক, এখানে এডিবি চাপের উপর বৃত্তস্থ কোণ দেখো কোনটা হবে। তো উপর মানে কিন্তু এমন একটা বিষয়, যখন তুমি এই চাপের উপর বলা হবে, এটা আসলে এডিবি চাপের উপর দণ্ডায়মান বলতে হয়, অর্থাৎ এর উপর দাঁড়িয়ে আছে এরকম একটা বিষয়। তো এডিবি চাপের উপর দণ্ডায়মান যখন বৃত্তস্থ কোণ হবে, তখন এর উপরে কিন্তু সংস্পর্শ থাকবে না। এটাকে অন্তর্লিখিত যখন বলা হবে যে এডিবি চাপের হচ্ছে যে অন্তর্লিখিত, হ্যাঁ, এডিবি চাপের অন্তর্লিখিত কোণ, তখন হচ্ছে কোণটা এই চাপের সাথে সংশ্লিষ্ট থাকবে
স্পর্শ থাকবে। আর যখন দণ্ডায়মান বলা হয় তখন এর উপরের দিকে যাবে, অর্থাৎ যদি এই উপচাপের উপর দণ্ডায়মান কোনো বৃত্তস্থ কোণ চাওয়া হয় তাহলে সেটা অধিচাপের গায়ের সাথে সংযুক্ত থাকবে। আবার এই অধিচাপের উপর দণ্ডায়মান অর্থাৎ এই পাশে যে এসিবি চাপটা আছে এর উপর দণ্ডায়মান মানে এই উপচাপের সাথে কানেক্টেড থাকবে। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। তো এখন আমরা এইখানে যদি একটা কাজ করি যে এডিবি, দেখো এই যে এখানে বলা হচ্ছে যে এই এডিবি চাপের বিপরীত পাশে, অর্থাৎ এই চাপটার দেখো বিপরীত পাশে চলে গেছে এই এসিবি কোণটা। আমরা কোণের নাম বলা নিশ্চয়ই শিখেছি যে সি বিন্দুকে মাঝখানে রেখে এসিবি বা বিসিএ বলতে হবে। আচ্ছা, তো এখন আমরা এই যে এডিবি চাপের উপর দণ্ডায়মান, আমরা বৃত্তস্থ কোণ বলতে কিন্তু এই এসিবি কোণটাকে বুঝবো। ওকে, আবার আরো দুটি কাঠি নিয়ে ককশিটে চিত্রের মতো এমন ভাবে বসাও যেন এদের এক মাথা একত্রে ডি বিন্দুতে থাকে। তো এখন দেখো আমরা এইখানে একটা কাঠি বসাচ্ছি, এটা হচ্ছে ডি বিন্দুতে থাকলো একটা মাথা, আর একটা আবার বিডি এইখান থেকে একটা কাঠি বসেই এটারও এক মাথা ডি বিন্দুতে থাকলো, অর্থাৎ এইটা একটা কাঠি, এটা একটা কাঠি। তো এইখানে আমাদের এই যে এডিবি কোণ বা বিডিএ কোণটা যে সৃষ্টি হলো, এই কোণটা কিন্তু আমরা বলবো যে এই পাশের যে এসিবি চাপটা আছে, এই যে এসিবি, এটা বড় চাপ যেহেতু তাহলে এটাকে অধিচাপ বলবো। তাহলে এই এডিবি কোণটা আমরা বলবো যে এই এসিবি অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। অর্থাৎ আমরা যদি এইটা খাতাটা দেখো এইদিকে ঘুরিয়ে নিই, তাহলে এই যে এসিবি চাপ বলতে আমাদের এই যে এই অংশটা তার উপর দণ্ডায়মান, অর্থাৎ যখন অধিচাপের উপর দণ্ডায়মান কোনো বৃত্তস্থ কোণ হয় সেটা উপচাপের গায়ের সাথে সংযুক্ত থাকে। আবার যখন দেখা যায় যে ছোট চাপ অর্থাৎ উপচাপ যেটা আমাদের এখানে যে এডিবি চাপটা ছিল, এটা হচ্ছে ছোট চাপ, তো সেক্ষেত্রে এই উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বললে সেটা অধিচাপের গায়ের সাথে সংযুক্ত থাকে। আর যখন আমরা বলবো যে এই এডিবি উপচাপের অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ, তখন কিন্তু এর সাথে সংযুক্ত যেটা কোণ থাকবে বৃত্তস্থ কোণ সেটা। আর বৃত্তস্থ কোণ মানে পরিধির গায়ের সাথে সংযুক্ত থাকতে হবে। তো এই হলো বিষয়। এদের এক মাথা ডি বিন্দুতে বৃত্তের উপর এবং অপর মাথা দুটি বৃত্তের, একটা হচ্ছে এই যে ডি বিন্দুতে একটা, আর একটা বিডি, এটা ডি বিন্দুতে এসে কানেক্ট করলো। তো এইটাকে আমরা যেটা লিখেছি যে এই এসিবি চাপের বিপরীত পাশে, অর্থাৎ এর বিপরীত পাশে ডি বিন্দুতে যে এডিবি কোণ উৎপন্ন করে, এই এডিবি হলো তাহলে আমাদের এই এসিবি চাপের উপর আরো একটা বৃত্তস্থ কোণ। তাহলে অপর কোণ দুটি এখানে আরো যেটা আছে সেটা হচ্ছে সিএডি, অর্থাৎ এই যে এখানে দেখো আরো একটা কোণ আছে সিএডি, আবার এই পাশে একটা কোণ আছে যেটা হচ্ছে ডি কে মাঝখানে রেখে সিবিডি অথবা ডিবিসি বলা যায়। তো এগুলোকেও কিন্তু আমরা কি বৃত্তস্থ কোণ বলতে পারবো, কেননা এই যে এই কোণটার ক্ষেত্রে দেখো এটা কোন চাপের উপর আমরা বলবো, এই যে এই পাশে একটা আমরা চাপ দেখতে পাচ্ছি, চাপের নাম আসলে দুই অক্ষরে দেওয়া যায়, এখানে একটা অক্ষর লিখেও বলা যায় যে বিইসি চাপ, অথবা আমরা সরাসরি বিসি চাপও বলতে পারি। এই বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে এটা। আর এই পাশে যে কোণটা আছে এটা হবে আমাদের এই পাশে যে এসি চাপটা আছে, অর্থাৎ এখানে আমরা একটা অক্ষর দিতে পারি এফ, তাহলে এএফসি চাপও বলতে পারি, তার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছিল দেখো যে এই সিএডি অর্থাৎ এই যে এই কোণটা আর এই পাশে যে কোণটা আছে সিবিডি, একে কি কোণ বলা যায়? তাহলে এগুলোকে আমরা বৃত্তস্থ কোণই বলতে পারবো, বৃত্তস্থ কোণ। তো এখন দেখো এইখানে এই যে এই বৃত্তস্থ কোণটা এটাকে বলা হয়েছে এডিবি চাপের উপর, এডিবি চাপের উপর দণ্ডায়মান মানে ওই চাপের উপর দাঁড়িয়ে আছে, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আর এই পাশের যে কোণটা আছে এডিবি কোণ, এটাকে বলা হয়েছে এই পাশে যে চাপটা ছিল এসিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো অপর পেজে আমাদের কিছু শূন্য স্থান পূরণ করতে হবে, তার জন্য আমাদের এই জিনিসগুলো আসলে বুঝতে হবে যে যখন আমরা হচ্ছে যে এই বৃত্তস্থ কোণটার কথা ভাববো, তাহলে এটা কোন চাপের উপর বললে এর নিচের দিকে যে চাপটা আছে এই যে
হ্যাঁ, যেটা এডিবি, যে পরিধির এই অংশটা, তার উপর দণ্ডায়মান বলতে হবে। আবার যখন আমরা এই বৃত্তস্থ কোণটা ভাববো যে এটা কোন চাপের উপর দণ্ডায়মান, তখন তার বিপরীত পাশে যেতে হবে, অর্থাৎ এই যে এসিবি, পরিধির এই যে অংশটা এসিবি, তার উপর দণ্ডায়মান ধরতে হবে। অর্থাৎ যখনই একটা চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বলা হবে, তখন সেই কোণটা তার বিপরীত পাশে চলে যাবে। যেমন এই চাপের উপর দণ্ডায়মান হলে তার বিপরীত পাশ এই পাশ, আবার এই চাপের উপর দণ্ডায়মান যদি বলা হয় যে এডিবি চাপের উপর দণ্ডায়মান, তাহলে ওই পাশে চলে যাবে। এই জিনিসটা বুঝতেই এখানে আসলে তেমন কিছু নেই। তো এখন দেখো এখানে একক কাজ দেওয়া হয়েছে, বিভিন্ন দৈর্ঘ্যের কাঠি দিয়ে বৃত্তের কোনো একটি চাপের উপর কয়টি বৃত্তস্থ কোণ তৈরি করা যাবে। তো এটা অসংখ্য তৈরি করা যাবে। এখানে আমরা দেখলাম যে এই দুটো কিন্তু বৃত্তস্থ কোণ। আমরা চাইলে এখান থেকে দেখো এইভাবে যদি একটা দাগ দিয়ে এটা জয়েন করে দিই, হ্যাঁ, তাহলে সেটা একটা বৃত্তস্থ কোণ হবে। অনেকগুলো তৈরি করা যাবে, অসংখ্য। যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায়, তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো। প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত বানিয়ে প্রত্যেকটিরই কোনো একটা চাপের উপর একইভাবে একাধিক বৃত্তস্থ কোণ তৈরি করো এবং কোণগুলো মেপে পর্যবেক্ষণ করো, তারপর নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা যে ছবিটা এঁকেছি, এই ছবিটা দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো। তো এই যে আমাদের উপরে দেখো আরেকটা বৃত্ত আমরা এঁকে রেখেছিলাম, হ্যাঁ, সেইখানে আমরা কাজটা করে দেখাই। তো আমরা এখানে দেখো প্রথমত এইখানে একটা আমরা বিন্দু নেই এ, তারপরে এইখানে আমরা একটা বিন্দু নেই বি। এটা আসলে ডাবল দাগ হয়েছে, একটা দাগই আমরা ধরছি। হ্যাঁ, তো এখন এইখান থেকে আমরা দেখো একটা কাঠি এরকম যদি সি বিন্দুতে প্লেস করি, আর আরেকটা কাঠি নিয়ে গিয়ে এক প্রান্ত ওই সি বিন্দুতে আর এক প্রান্ত বি বিন্দুতে রাখি, তাহলে এটা কিন্তু আমাদের একটা বৃত্তস্থ কোণ হবে। হ্যাঁ, তো এই যে বৃত্তস্থ কোণটা হলো, যার নাম হচ্ছে এসিবি। হ্যাঁ, তাহলে এই এসিবি বৃত্তস্থ কোণটা আমাদের হচ্ছে, আমরা এই যে চাপটা আছে আমাদের, আপাতত যেহেতু দুই অক্ষর আছে, আমরা এবি চাপের উপর বলতে পারি, তারপরে আমরা নিচে আরো অক্ষর দেব, সমস্যা নেই। তো এখন এইখানে আমরা আরো একাধিক এই চাপের উপরই আমাদের যেটা বলা হয়েছে যে আরো বৃত্তস্থ কোণ এঁকে দেখাও। তো এইখান থেকে আমরা দেখো এই বরাবর, হ্যাঁ, আরেকটা যদি, এটা আমাদের ছিল কেন্দ্রটা, কেন্দ্রের সাথে আমরা টাচ করব না, এইভাবে একটা কাঠি রাখলাম, আবার এইখান থেকে আরেকটা কাঠি রাখলাম। তো সেক্ষেত্রে এইখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটাকে আমরা যদি ই নামকরণ করি, তাহলে এই এ ই বি অথবা বিই এ, এই কোণটাও কিন্তু আমাদের এই যে নিচে যে চাপটা আছে, এখানে আমরা যে কোনো একটা অক্ষর নাম দিয়েও দিতে পারি, সমস্যা না। যদি আমি এখানে একটা ধরো এফ দেই, তাহলে এ এফ বি, অথবা দুই অক্ষরে আমরা বলতে পারি এই এবি চাপের উপর দণ্ডায়মান। এটাও যেমন একটা বৃত্তস্থ কোণ, এটাও কিন্তু একটা বৃত্তস্থ কোণ। এর উপর দণ্ডায়মান মানে কি, যে বিপরীত দিকে থাকবে। এখন চাঁদার সাহায্যে এই কোণগুলো যদি মাপা হয়, তাহলে আমরা দেখব যে এই কোণ দুটোর পরিমাপ কিন্তু একই রকম হবে, অর্থাৎ সমান হবে। ধরো আমরা যদি এইভাবে চাঁদা বসাই, তাহলে এই যে এই রেখাংশটা, নিচের রেখাংশটা এই রেখার সাথে মিলিয়ে নিতে হবে, আর আমাদের হচ্ছে এই যে নিচের লেখাগুলো করতে হবে, তাহলে 60 ডিগ্রি। একইভাবে আমরা এই কোণটাও যদি মেপে দেখি, তাহলে দেখো এই কোণটাও 60 ডিগ্রি আসছে। তাহলে এটা একটা থিওরি যে সেটা হচ্ছে যে অধিচাপ হোক আর উপচাপ হোক, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয়, অর্থাৎ পরিমাপের দিক থেকে সমান হয়। এবং আরেকটা বিষয় আছে যে এই চাপটা দেখো আমাদের ছোট চাপ, অর্থাৎ উপচাপ, আর এই পাশের যে চাপটা আছে এটা অধিচাপ, অর্থাৎ বড় চাপ। তাহলে এই ছোট চাপ অর্থাৎ উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কিন্তু সূক্ষ্ম কোণ হয়, যেটা আমরা মেপে দেখলাম 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। এটা কিন্তু আমাদের শূন্যস্থানগুলো ফিল আপ করতে গেলে লাগবে। তো এখানে কোশ্চেনে যেটা আমাদের বলা হচ্ছিল যে এই যে দেখো, যদি একের অধিক বৃত্তস্থ কোণ তৈরি করা যায়, আমরা একই চাপের উপর দেখো একের অধিক মানে দুইটা বৃত্তস্থ কোণ তৈরি করলাম, আরো তৈরি করা যাবে, তৈরি করা যায়, তাহলে কোণগুলো তৈরি করে চাঁদার সাহায্যে সেগুলো মেপে দেখো। প্রয়োজনে খাতায় ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের, মানে আরো বৃত্তটা চেঞ্জ করো, ছোট বড় করে দেখো। সব ক্ষেত্রেই তোমরা দেখবে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলোর মান সমান হবে এবং সেটা সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো এটি ছিল এখানকার বিষয়। আমরা এইখানে আমরা যদি অপর পাশে দেখো,
এই যে এই পাশে যে চাপটা আছে এই চাপটাকে কিন্তু এখন আমরা এ সি ই বি মানে চাপের আসলে নাম বলতে গেলে কয়টা অক্ষর দেবে তার কোনো সীমাবদ্ধতা নেই। এখানে আরো যদি অক্ষর দাও এটা সহ বলা যায়, অথবা এই পুরোটাকে আমরা এ বি চাপ দিয়ে যদি বলি, আসলে এ বি যেহেতু এদিকেও আছে যার কারণে সীমানাটা এই যে এ সি ই বি, হ্যাঁ এটা একটা চাপ। তো এই চাপের উপরও দণ্ডায়মান আমরা দুইটা বৃত্তস্থ কোণ অঙ্কন করে দেখব। এখন আমরা এই যে উপচাপটা পেলাম এখানে, এইটার উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ নিয়ে দেখলাম যেগুলোর পরিমাপ একই হয়েছে। যেমন আমার ক্ষেত্রে 60 ডিগ্রি হয়েছে, তোমাদের কম বেশি হতে পারে, কিন্তু হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট হবে, অর্থাৎ সূক্ষ্ম কোণ হবে। অর্থাৎ এখান থেকে আমরা যেটা জানলাম যে ছোট যে চাপটা থাকে, এই পাশের চাপটা দেখো বড়, ছোট চাপ যেটা উপচাপ তার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সূক্ষ্ম কোণ হয় এবং সেই কোণগুলো পরস্পর সমান হয়। তো এবার আমরা এই পাশের যে চাপটা আছে এখন এটাকে আমরা দেখো এ সি ই বি 4 অক্ষরে বলতে পারি। তো এই চাপের উপর দণ্ডায়মান আমরা যদি বৃত্তস্থ কোণ নেই তাহলে এর বিপরীত পাশে অর্থাৎ এটা উপচাপে অবস্থান করবে। তো যার কারণে এইখানে আমরা একটা ডি বিন্দু নিয়ে নিলাম। তারপরে আমরা দেখো এইখান থেকে আমাদের মানে নিয়মটা হচ্ছে যে এই যে এই চাপটা যে আছে, চাপের যে দুইটা প্রান্ত বিন্দু আছে সেই প্রান্ত বিন্দুর সাথে কানেক্ট করতে হয়। দেখো আমরা এইখানে একটা এইভাবে ডি নিলাম, এই যে এটা হচ্ছে আমাদের ডি বিন্দুটা। তো সেক্ষেত্রে আর এইখানে দেখো আমরা যদি এই ডি এর সাথে আমরা যদি এই বি কানেক্ট করে দিই, এইটা, তাহলে এইখানে আমাদের যে কোণটা তৈরি হবে অর্থাৎ এডিবি কোণটা, হ্যাঁ এটা কিন্তু আমাদের এই পাশে যে অধিচাপ ছিল এ সি ই বি, সেই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আবার একইভাবে আমরা এই পাশে যদি আরো একটা বৃত্তস্থ কোণ নেই, হ্যাঁ অর্থাৎ ধরো এইখানে আমরা একটা এফ বিন্দু নিলাম, হ্যাঁ তো এই এফ এর সাথে আমরা হচ্ছে যে এ একবার যোগ করব, আবার ওই এফ এর সাথে আমরা বি বিন্দুটা কানেক্ট করব। এতে করে আমরা এখানে আরো একটা বৃত্তস্থ কোণ পেলাম যেটা এ এফ বি অথবা বি এফ এ বলা যায়। তো এই কোণ দুটো আমরা যদি চাঁদা দিয়ে পরিমাপ করি তাহলে আমরা দেখব যে এই কোণ দুটো সমান হবে, প্লাস এগুলো স্থূল কোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হবে। এইভাবে আমরা যদি কোণটা মেপে দেখি তাহলে এই যে এটা এই রেখাংশটা আমরা দেখো মিলিয়ে নিলাম। এখন এই রেখাংশটা আমাদের দেখতে হবে যে 110 20, হ্যাঁ ধরো যে 110 আর 20 এর মাঝখানে 115 ডিগ্রির মতো হয়। তো এটা যদি আমরা এইভাবে মেপে দেখি, তাহলে এটাও দেখো এই যে 115 ডিগ্রি বলা যায় সমান। তাহলে আমরা এইখান থেকে একটা ডিসিশনে আসলাম, সেটা হচ্ছে এই দুটো বৃত্তস্থ কোণই কিন্তু এই যে এই পাশে যে বড় চাপটা আছে অর্থাৎ অধিচাপ এ সি ই বি, এই অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তাহলে আমরা যেটা এখান থেকে পেলাম সেটা হচ্ছে উপচাপ অর্থাৎ যেটা ছোট চাপ, ছোট চাপ। এই উপচাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান মানে এর উপর দাঁড়িয়ে থাকা, অর্থাৎ উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে যে থাকবে হচ্ছে অধিচাপের উপর, আর এই অধিচাপ অর্থাৎ বড় চাপ যেটা তার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ থাকবে উপচাপের গায়ের উপর। তাহলে উপচাপ এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আর উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে, আবার অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হবে। কিন্তু এই উপচাপ অর্থাৎ ছোট চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ হবে, যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট সূক্ষ্ম কোণ। আর এর উল্টোটা যেটা অধিচাপ, এই বড় চাপ যেটা আছে, তাহলে অধিচাপ যেটা আমরা ব্র্যাকেটে বলে দিচ্ছি হচ্ছে বড় চাপ। এই অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো 90 ডিগ্রির চেয়ে বড় হবে, অর্থাৎ স্থূল কোণ হবে এবং সেই কোণগুলো পরস্পর সমান হবে। তো এইটা থেকে আমরা দেখো এখন এখানে বইয়ে যে শূন্য স্থানগুলো আছে, এই শূন্য স্থানগুলো কিন্তু আমরা এখন ফিল আপ করে ফেলতে পারবো। এখানে যেটা বলা হয়েছে কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো। তাহলে দেখো এখানে আমাদের উপচাপ ছিল এই যে এই অংশটা, এখন আমরা এটা 4 অক্ষরে বলতে পারি এ ডি এফ বি। তো এই উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে এটা আর এটা, অর্থাৎ এর বিপরীত দিকে থাকবে।
তো এই আমরা এখনই লিখলাম যে উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হয়। তো এখানে একদিকে দেখো সমানও বলা যায়, কিন্তু আসলে দুটোই আমরা লিখে দিচ্ছি, কিন্তু এখানে আসলে সূক্ষ্মকোণটাই মেনলি চাওয়া হয়েছে। সমানও বলা যায়, হ্যাঁ, আবার হচ্ছে সূক্ষ্মকোণও বলা যাবে, যেটা 90 ডিগ্রির চেয়ে ছোট, সূক্ষ্মকোণ। একইভাবে বৃত্তের অধিচাপ অর্থাৎ বড় চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তাহলে অধিচাপ ছিল আমাদের ACEB, তার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে একটা এটা। তো এই দুটো কোণও কিন্তু সমানও হয়েছিল, আবার সেগুলো স্থূল কোণ হয়েছিল, যার কারণে এখানে আমরা সমানটাও লিখে দিচ্ছি, কিন্তু আসলে মেইনলি স্থূল কোণটা দেওয়াই ভালো হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় স্থূল কোণ। ওকে, তো এবার আমরা দেখব এইখানে যেটা বলা হয়েছে বৃত্তের উপচাপ এবং অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণদ্বয়ের সমষ্টি গ্যাস সমকোণ। তাহলে দেখো বৃত্তের উপচাপ এবং অধিচাপের উপর দণ্ডায়মান, তাহলে এই যে এইটা ছিল আমাদের উপচাপ অর্থাৎ ছোট চাপ ADFB, এর উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ ছিল একটা এটা। তো আবার তার সাথে যেটা বলা হয়েছে এই অধিচাপ হচ্ছে বড় চাপটা অর্থাৎ ACEB, তার উপর দণ্ডায়মান যে বৃত্তস্থ কোণ অর্থাৎ একটা এই কোণটা আর একটা এই কোণটা, তো এদের সমষ্টি চাওয়া হয়েছে। তো এটা সবসময় 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে। আমরা এইখানে দেখো এই কোণটা মেপে পেয়েছিলাম কত, 60 ডিগ্রি। আর এই যে এই পাশের যে আমরা এটা ছিল আমাদের এই উপচাপ অর্থাৎ ছোট চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আর এই যে এই কোণটা আছে এই কোণটা ছিল আমাদের এই পাশের যে বড় চাপটা আছে অর্থাৎ অধিচাপ ACEB এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো এটা আমরা মেপে কিন্তু 120 ডিগ্রি পেয়েছি। তাহলে দেখো সমষ্টিটা 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। তো এখানে আমরা 2 সমকোণ লিখে দিতে পারি। ঠিক একইভাবে এই পাশেও কিন্তু একই অবস্থা, এই যে এই কোণটা ছিল আমাদের এই পাশের যে উপচাপ আছে অর্থাৎ ADFB, তার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আর এই পাশের যে বৃত্তস্থ কোণটা আছে এটা ছিল আমাদের এই পাশের যে অধিচাপ আছে ACEB, হ্যাঁ, তার উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এটাও কিন্তু আমরা মেপে দেখো এটা 60 ডিগ্রি পেয়েছিলাম, আর এই কোণটা মেপে আমরা 120 ডিগ্রি পেয়েছিলাম। তাহলে এই দুটো সমষ্টি আমরা দেখলাম যে 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। অর্থাৎ তোমাদের এরকম একটা চতুর্ভুজ, এই যে এখানে দেখো এই যে এই অংশটা একটা চতুর্ভুজ আছে, আবার এই যে এই পাশের একটা চতুর্ভুজ আছে, হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা থিওরি আছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে অবস্থিত, বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা দেখো এই যে এই পাশের যে চতুর্ভুজটা আছে তার বিপরীত কোণ। আবার এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের ক্ষেত্রেও হচ্ছে যে এই পাশে সরি এই যে চতুর্ভুজটা এটা এরও কিন্তু এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ। অর্থাৎ মূল কথা হচ্ছে যে বৃত্তের উপচাপ এবং অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলোর সমষ্টি 2 সমকোণ হবে। হ্যাঁ, যেমন ধরো এইখানে আমরা যেটা দেখেছিলাম, এই যে এই চিত্রটা ভালো বোঝা যাবে, ওইখানে যেহেতু অনেকগুলো আসলে কোণ দেখানো হয়েছে, এই পাশের যে বৃত্তস্থ কোণটা এটা দেখো এই যে বড় চাপটা আছে অর্থাৎ ACB, এই চাপের উপর দণ্ডায়মান মানে তার বিপরীত পাশে থাকবে। তাহলে এটা আমাদের এই ACB চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আর এই পাশের যে বৃত্তস্থ কোণটা এটা হচ্ছে এই পাশের যে উপচাপটা আছে ছোট চাপ অর্থাৎ এই যে ADB, এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। তো এই দুটো কোণ আমরা যদি পরিমাপ করে যোগ করি তাহলে আমরা দেখব এই দুটো কোণের সমষ্টিও কিন্তু 180 ডিগ্রি বা 2 সমকোণ হবে। আচ্ছা, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর। তো এই চাপটা আমাদের উপচাপ হোক আর অধিচাপ হোক, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান হয়। হ্যাঁ, যেমন ধরো এইখানে আমরা এই যে একে দেখেছি, এটা এই বৃত্তস্থ আর এই বৃত্তস্থটা এই যে একই চাপ অর্থাৎ ADFB, সেটা উপচাপ হোক আর অধিচাপ হোক, একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ, বা আমরা যদি আরো বৃত্তস্থ কোণ আঁকি এই চাপের উপর দণ্ডায়মান, সবগুলো কোণের মান কিন্তু সেম হবে, সমান হবে। তো এখানে আমরা লিখবো সমান। আচ্ছা, এরপরে আসছে কোন বৃত্তের অধিচাপে, এখানে দেখো উপচাপের উপর দণ্ডায়মান, অধিচাপের উপর দণ্ডায়মান, আর এখানে কিন্তু দণ্ডায়মান কথাটা নেই। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ অর্থাৎ অধিচাপের গায়ের সাথে থাকবে। তাহলে দেখো আমাদের এইখানে অধিচাপ ছিল এই যে এইটা, হ্যাঁ, বড় যে চাপটা, এই অধিচাপে অন্তর্লিখিত কোণ অর্থাৎ এখানে কিন্তু আর বিপরীত পাশে যাওয়া যাবে না, দণ্ডায়মান হলে তার বিপরীত পাশে আসবে। তা এই অধিচাপে অন্তর্লিখিত কোণ বলতে আমরা এই কোণটাকে মিনিং করতে হবে। তো এটা কিন্তু সূক্ষ্ম কোণ হয়। তাহলে এইখানে আমরা লিখবো হচ্ছে 9 নম্বর যে আমাদের কোশ্চেনটা ছিল এটার অ্যান্সার হবে, এখানে দেয়াই ছিল, জাস্ট টিক চিহ্ন দিলাম আমরা, সূক্ষ্ম কোণ।
আর যখন উপচাপে অন্তর্লিখিত কোণ বলা হয়, উপচাপ মানে হচ্ছে আমাদের এই যে ছোট চাপটা অর্থাৎ এডিবি। আর এই যখন উপচাপে অন্তর্লিখিত বলা হবে তখন তার বিপরীত পাশে যাবে না, এর গায়ের উপরেই থাকবে। এইটা কিন্তু আমরা দেখেছি, এটা দেখে বোঝা যাচ্ছে যে 90 ডিগ্রির চেয়ে বড় অর্থাৎ স্থূল কোণ, যেটা আমরা এখানেও দেখবো একটু পরে। তাহলে এইটা আমরা রাইট দেবো হচ্ছে স্থূল কোণ। তো এই চিত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে এই কোণটা যে আমরা 120 ডিগ্রি অর্থাৎ 90 চেয়ে বড় স্থূল কোণ পেয়েছিলাম, তো এটা কিন্তু আমাদের এই পাশে যে ছোট চাপটা ছিল তার অন্তর্লিখিত কোণ বলা যায়, অর্থাৎ ওই চাপের গায়ের সাথে থাকলে সেটাকে বলা হবে অন্তর্লিখিত। আর যখন আমি বলবো যে এই উপচাপ অর্থাৎ এডিএফবি উপচাপের উপর দণ্ডায়মান, তখন চলে যেতে হবে বিপরীত দিকে অর্থাৎ অধিচাপের গায়ের সাথে থাকবে। তো এখানে দুটো বিষয়, এই দুটো বিষয় তোমাকে ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে যে উপচাপ হোক আর অধিচাপ হোক, কোনো একটা চাপে অন্তর্লিখিত কোণ বললে তখন সেই চাপের মধ্যে কোণটা থাকবে। আর যখন বলা হবে যে এই চাপের উপর দণ্ডায়মান, তখন জাম্প করে অপর পাশে চলে যাবে, অর্থাৎ এটা যদি উপচাপ হয় তাহলে কোণটা চলে যাবে অধিচাপের গায়ের সাথে। আবার যদি আমি অধিচাপ যেটা আছে বড় চাপ অর্থাৎ এসিবি, হ্যাঁ, তার উপর দণ্ডায়মান চাই, তাহলে জাম্প করে আসবে এই পাশে অর্থাৎ উপচাপের গায়ের সাথে থাকবে। আর যখন আমি বলবো অন্তর্লিখিত অর্থাৎ এই যে এসিবি অধিচাপে অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ, তখন কিন্তু ওই অধিচাপের গায়ের সাথেই কোণটা থাকবে, এই বিষয়টাই। আবার যদি বলি এডিবি উপচাপে অন্তর্লিখিত বৃত্তস্থ কোণ, তখন কিন্তু এই কোণটাকেই আমরা বুঝবো, তখন জাম্প করে বিপরীত পাশে যাওয়া যাবে না। দণ্ডায়মান হলে এই চাপের উপর দণ্ডায়মান, তার মানে কি এর উপর দাঁড়িয়ে আছে, তার মানে অপোজিট পাশে যাবে। আবার এই পাশে যে চাপটা আছে এসিবি, তার উপর দণ্ডায়মান বললে তার উপর দাঁড়িয়ে আছে বলতে এই পাশে চলে আসবে। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের যে কাজ আছে এখানে, আমরা এই পার্টটাও আজকে শেষ করে ফেলবো। তো আমরা এই সংজ্ঞাগুলো আগেও যদিও পড়েছি, নিচের বিষয়গুলোর মধ্যকার পার্থক্য লিখতে বলেছে। ক নম্বরে আছে উপবৃত্তচাপ, হ্যাঁ, আর একটা হচ্ছে উপবৃত্তাংশ। তো আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করি। প্রথমে আমরা ক নম্বরে আসছি। ক নম্বরে যেটা বলা হয়েছে উপবৃত্তচাপ, উপবৃত্তচাপ। তো আমরা দেখো বৃত্তচাপ যেটা পড়েছিলাম সেটা থেকে আমরা সংজ্ঞায়িত করব যে জ্যা দ্বারা বিভক্ত পরিধির প্রত্যেকটি, মানে আমরা আগে চাপকে সংজ্ঞায়িত করব, প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বলে। তো এই যখনই বৃত্তচাপ বলে হলো, তার মধ্যে এখন উপচাপ মানে হচ্ছে ছোট, বৃত্তচাপ বলে, আর ছোট বৃত্ত চাপটিকে উপবৃত্তচাপ বলে, উপবৃত্তচাপ বলে। যেমন আমরা দেখো একটা চিত্রের মাধ্যমে যদি দেখি, এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত। তো জ্যা দ্বারা যে কোনো আমরা একটা জ্যা যদি এঁকে নেই এইভাবে, তাহলে এইটা কিন্তু না, এটা কিন্তু বৃত্তাংশ বলা হবে। এটা আর এই যে এই অংশটা, জাস্ট এই যে পরিধিরই যে অংশটা থাকলো, হ্যাঁ, জ্যাটা আঁকার সাথে সাথে দেখো এই যে গোলাকার যে পরিধিটা ছিল এটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। একটা হচ্ছে এই অংশটা, যেটা আমরা আনুমানিকভাবে এইভাবে দেখাতে পারি, আর একটা হচ্ছে এই যে অংশটা এইরকম। তো এই যে এইটাকে, হ্যাঁ, ছোট যে চাপটা থাকলো এটাকে আমরা বলবো উপবৃত্তচাপ। আর যদি এখানে অধিবৃত্তচাপ চাইতো তাহলে এই জায়গায় এই পর্যন্ত লিখে আমরা জাস্ট বলতাম যে বড় বৃত্তচাপটিকে অধিবৃত্তচাপ বলে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তো এক্ষেত্রে আমাদের হচ্ছে এর পরবর্তী যে সংজ্ঞাটা দেওয়া আছে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। তো এখানে এর সাথে যেটা দেওয়া ছিল উপবৃত্তাংশ, উপবৃত্তাংশ। তো এরও দুটো ভাগ, একটা হচ্ছে অধিবৃত্তাংশ আর একটা হচ্ছে উপবৃত্তাংশ। তো এখানেও আমরা দেখো প্রথমে বৃত্তাংশ কাকে বলে এই সংজ্ঞাটা দেবো, যদিও আমরা আগের পার্টগুলোতে এটা দিয়েছিলাম। বৃত্তের একটি জ্যা ও
একটি, এখানে আসলে বৃত্তাংশ বলতে এই যে এই পুরো স্পেসটা এটা বোঝাবে, এটা হচ্ছে উপবৃত্তাংশ। আর এই পাশের যে এই পাশের স্পেসটা আছে, এটা হচ্ছে অধিবৃত্তাংশ। আর যখন উপবৃত্ত চাপ বলবে তখন শুধুমাত্র পরিধির এই যে এতটুকু অংশ, এই দাগটা। হ্যাঁ, আর অধিবৃত্ত চাপ বললে পরিধির এই যে বড় অংশটা, যা দিয়ে ভাগ হওয়ার ফলে যে দুটো ভাগ হয়েছিল সেটা। তো এখন আমরা উপবৃত্তাংশের জায়গায় বলবো বৃত্তের একটি জ্যা ও একটি বৃত্তচাপ দিয়ে গঠিত অঞ্চলকে আমরা ফার্স্টে বলবো যে বৃত্তাংশ বলে। আর যেহেতু এখানে উপবৃত্তাংশ চাওয়া হয়েছে, তার মানে এই যেটা ছোট থাকবে, তাহলে অঞ্চলকে বৃত্তাংশ বলে। তারপর আমরা এখানে লিখতে পারি যে ছোট বৃত্তাংশকে হচ্ছে যে উপবৃত্তাংশ বলে। আর যেটা বড় বৃত্তাংশ থাকবে সেটা হচ্ছে অধিবৃত্তাংশ। আশা করি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা যেটা দেখব এখানে নেক্সট যেটা চাওয়া হয়েছে খ নম্বরে, সেটা হচ্ছে অধিবৃত্তাংশ। খ নম্বরে আমরা দেখব সবগুলোতে দুটো দুটো করে দেওয়া আছে। হ্যাঁ, তো এটার ছবি চাইলে আমরা বলবো এই যে এখানে যে অংশটা আছে, এই যে এটা আমরা দেখাতে পারি। যখনই আমরা দেখো বৃত্তের একটা জ্যা, এইভাবে একটা জ্যা দিলাম আর একটা বৃত্তচাপ, অর্থাৎ এই যে এটা একটা চাপ। হ্যাঁ, তাহলে এই দুটা নিয়ে যে অঞ্চলটা, এই যে এটা একটা অঞ্চল, তো এটা আমরা যদি আলাদা করে দেই তাহলে এইভাবে দিতে পারি। তো এইটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই পাশের যে অঞ্চলটা আছে, এই যে আবার ওই জ্যাটা নিলাম আর এই যে পরিধির এই অংশটা নিলাম, মানে বৃত্তচাপটা নিলাম, তো এটাও একটা বৃত্তাংশ। তো এটা যেহেতু ছোট, তাহলে এটা হচ্ছে উপবৃত্তাংশ, আর এটাকে আমরা বলবো অধিবৃত্তাংশ। তো এখানে উপবৃত্তাংশটাই চাওয়া হয়েছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে অধিবৃত্তচাপ। অধিবৃত্তচাপ, তাহলে ঠিক উপবৃত্তচাপের সময় আমরা যেমন বৃত্তচাপের সংজ্ঞাটা দিয়েছি, ঠিক একইভাবে আমাদের প্রথমে বৃত্তচাপের সংজ্ঞাটা আমরা দেব যে জ্যা দ্বারা বিভক্ত পরিধির প্রত্যেকটি অংশকে বৃত্তচাপ বলে। আর এরপর আমরা যেটা বলবো যে বড় বৃত্তচাপটিকে অধিবৃত্তচাপ বলে। ঠিক আমরা উপরে যে ছবিটা এঁকেছিলাম, এখানে আমাদের এই ছোট বৃত্তচাপটা ছিল উপবৃত্তচাপ, আর এই পাশের যে বড় বৃত্তচাপটা আছে এটাই হবে এখন অধিবৃত্তচাপ। অর্থাৎ আমরা ছবি দিলে এইভাবে একটা বৃত্ত দিলাম, একটা জ্যা দিয়ে বিভক্ত করলাম, তাহলে এই যে নিচের যে অংশটা, অর্থাৎ এই যে এই অংশটা পরিধির, এটাকে আমরা বলবো অধিবৃত্তচাপ। তো এর সাথে দেওয়া আছে অধিবৃত্তাংশ। তো ওই ঠিক একই রকম, আগে আমরা যেমন উপবৃত্তাংশ বললাম, এখন বলবো অধিবৃত্তাংশ। তো এটার জন্য আমাদের প্রথমে বৃত্তাংশের সংজ্ঞাটা দিতে হবে যে বৃত্তের একটি জ্যা ও একটি বৃত্তচাপ দিয়ে গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে। এটা হলো বৃত্তাংশের সংজ্ঞা দিলাম। এখন আমরা বলবো যে বৃত্তাংশের মধ্যে বড় বৃত্তাংশকে অধিবৃত্তাংশ বলে। অর্থাৎ আমরা এইভাবে যদি একটা বৃত্ত আঁকি, এখানে বলা হয়েছে বৃত্তের একটি জ্যা,
তাহলে এই যে একটা জ্যা দিলাম, ও একটি বৃত্তচাপ, অর্থাৎ এই যে এটা একটা বৃত্তচাপ, এইটা নিয়ে যে গঠিত অঞ্চল, হ্যাঁ, এটা একটা হচ্ছে বৃত্তাংশ। আর এই পাশে যে সাদা অংশটা আমরা দেখছি যে একটা জ্যা আর এই যে একটা বৃত্তচাপ নিয়ে গঠিত যে অংশটা, এটাও একটা বৃত্তাংশ। তাহলে এই পাশে এই বড়টা, এই অংশটাকে আমরা বলবো অধিবৃত্তাংশ। অর্থাৎ আবারও যদি আমরা আঁকি তাহলে একটু এইভাবে যদি দেই, নিচের অংশটা এটাকে আমরা বলবো অধিবৃত্তাংশ, আর উপরের এই অঞ্চলটা এটা হচ্ছে উপবৃত্তাংশ। তো এটাই ছিল খ। এরপরে গ নম্বরে আছে বৃত্তাংশ ও বৃত্তকলা। বৃত্তাংশের সঙ্গে আমরা দুইবার ইতিমধ্যে দিয়েছি, যে এটা বৃত্তাংশ হচ্ছে বৃত্তের একটি জ্যা ও একটি বৃত্তচাপ দিয়ে গঠিত অঞ্চলকে বৃত্তাংশ বলে। অর্থাৎ আমরা ছবিটা যদি এইভাবে দেই, যে এই যে কোনো একটা জ্যা দিলাম, হ্যাঁ, তাহলে এই যে একটা জ্যা আর হচ্ছে একটা বৃত্তচাপ, এটা নিয়ে গঠিত যে অংশ, তাহলে এটা একটা বৃত্তাংশ। এটা ছোট হওয়ার কারণে এটা উপবৃত্তাংশ। আর এই পাশে এই যে আবারও একটা জ্যা আর এই যে একটা বৃত্তচাপ, এটা নিয়ে এই যে সাদা অঞ্চলটা আছে পুরোটা, এটাকে আমরা বলবো অধিবৃত্তাংশ। আর এখানে আমরা এটা একটা বৃত্তাংশ, মানে দুটো বৃত্তাংশ। আচ্ছা, এর সাথে আছে বৃত্তকলা। তো বৃত্তকলার সংজ্ঞা কিন্তু আমরা ইতিপূর্বে আগের পাঠে দিয়েছিলাম। বৃত্তকলা হতে গেলে যেটা হয় সেটা হচ্ছে দুইটা ব্যাসার্ধ লাগে। তো বৃত্তের দুটি ব্যাসার্ধ ও একটি বৃত্তচাপ দিয়ে গঠিত অংশকে বৃত্তকলা বলে। বিষয়টা এরকম যে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, তো ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, অর্থাৎ এটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ। তাহলে দেখো দুইটা ব্যাসার্ধ আমরা যদি নাম দেই ও এ ও বি, দুটি ব্যাসার্ধ একটি বৃত্তচাপ। এই যে দুটা ব্যাসার্ধ আর এই যে এ বি, এই অংশটা হচ্ছে একটা বৃত্তচাপ। এইটা নিয়ে যে গঠিত অংশটা, এই স্পেসটা, এটাকে আমরা বলবো বৃত্তকলা। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পার্টটা একটু বড় হয়ে গেল। এর পরবর্তী পার্টে আমরা কেন্দ্রস্থ কোণ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।